প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পড়াচ্ছি এলিমেন্টস অফ পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। আজকে আমার সপ্তম ক্লাস। আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায় কূপ খনন রিগ সম্বন্ধে আলোচনা করেছি। সেখানে কূপ কাকে বলে, পাশাপাশি রিগ কাকে বলে এবং রিগের বিভিন্ন যে অংশগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কূপ খনন কাকে বলে। আমি আগে বলে রাখি যে আমরা এখানে যে কূপ খননের কথা বলতেছি, মূলত যে কোনো খনিজ সম্পদ অনুসন্ধান, পাশাপাশি পেট্রোলিয়াম বা তেল ও গ্যাস আমরা উত্তোলনের জন্য কূপ খনন করে থাকি। তো এখানে বলা আছে, দেখো, যে স্থলভাগ অথবা জলভাগে কোথাও প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা অথবা যে কোনো খনিজ সম্পদ অনুসন্ধান এবং প্রাকৃতিক গ্যাস ও তেল বাণিজ্যিকভাবে উত্তোলনের জন্য যান্ত্রিক উপায়ে ভূ-অভ্যন্তরের খনিজ সম্পদ পর্যন্ত গর্ত করাকে ওয়েল ড্রিলিং বা কূপ খনন বলা হয়। তো এরপরে আছে, দেখো, যে সাধারণত কোনো সম্ভাব্য অঞ্চলে তেল গ্যাসের সম্ভাবনা নিশ্চিত করার জন্য কূপ খনন করা হয়। একটি কূপ খনন করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। ব্যয় সংকোচনের জন্য কূপ খননের পূর্বে যথেষ্ট হিসাব নিকাশ করতে হয় এবং এর জন্য বিশেষজ্ঞ নিয়োগ করার প্রয়োজন হয়। কোটি টাকা ব্যয় করে কূপ খনন করার পর হয়তো তেল বা গ্যাস নাও পাওয়া যেতে পারে। একাধিক কূপ খনন করার পর একটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব হয়। অর্থাৎ খনিজ সম্পদ যেহেতু ভূ-অভ্যন্তরে থাকে, তো আমরা প্রথমে যখন সার্ভে করি কিছুটা ধারণা পাই। সার্ভে করার পর সেই ধারণার ভিত্তিতে যে খনিজ সম্পদ আছে সেটা নিশ্চিত হওয়ার জন্য মূলত আমরা কূপ খনন করি। তারপরও যখন অনুসন্ধানে মোটামুটি নিশ্চিত হওয়া হয়, তারপরে আমরা প্রোডাকশনে যখন যাই, প্রোডাকশনে যাওয়ার পরও এই ধরনের ঘটনা ঘটে যে অনেক সময় একাধিক কূপ খনন করার পর দেখা গেল যে তেল বা গ্যাস সব কূপে পাওয়া যাচ্ছে না, বা পাওয়া গেলেও আমরা যেটা আশা করেছিলাম বা যে ধরনের মজুতের চিন্তা করেছিলাম সেই ধরনের মজুত পাওয়া যায়নি। তো এই জন্য বলা হয়ে থাকে যে একাধিক কূপ খনন করার পর সাধারণত একটি কূপ থেকে উৎপাদনে যাওয়া সম্ভব হয়। তো এখানে বলে রাখি যে এই তেল বা গ্যাস উৎপাদনের জন্য যে কূপগুলো খনন করা হয়, সেই কূপগুলো খনন করতে প্রচুর অর্থ ব্যয় হয় এবং কখনো কখনো 100 কোটি টাকারও বেশি লাগে একটি কূপ খনন করতে। তো সেক্ষেত্রে এটা একটা বড় ইনভেস্টমেন্ট। তো সেজন্য এখানে সিদ্ধান্তগুলো খুব বুঝে শুনে নিতে হয়। এইগুলো মূলত কূপ খনন। আমরা এখন দেখব কূপ খননের উদ্দেশ্য, কি কি উদ্দেশ্য সামনে রেখে আমরা ওয়েল ড্রিলিং বা কূপ খনন করব। তো প্রথমেই আছে যে কোনো সম্ভাব্য অঞ্চলে খনিজ সম্পদ বা খনিজ পদার্থের সম্ভাবনা নিশ্চিত করার জন্য কূপ খনন করা হয়। এটা একেবারেই প্রথম ধাপ। এরপরে আছে ভূ-অভ্যন্তরের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহের জন্য কূপ খনন করা হয়। আমরা জানি যে ভূপৃষ্ঠের নিচে বিভিন্ন শিলা স্তর আছে। সেই শিলা স্তরগুলো পুরুত্ব কেমন, ঘনত্ব কেমন, সেই শিলাগুলো কোন ধরনের, এই যাবতীয় তথ্য আমরা যখন কূপ খনন করব তখন পেয়ে যাব। 3 নম্বর আছে তেল বা গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করা হয়।
ভূবন্ধের বিভিন্ন স্তরের গঠন সম্পর্কে জানার জন্য কূপ খনন করা হয় এবং ভূগর্ভস্থ পানির সন্ধান উত্তোলনের জন্য কূপ খনন করা হয়। তো এই 5টি পয়েন্ট এখানে দেয়া আছে, যদিও এর বাহিরেও আরো কিছু প্রয়োজনীয়তা আছে কূপ খননের। এই 5টি হলো মেইন, এবং সবচেয়ে আমরা বেশি গুরুত্ব দেই একটা হলো খনিজ সম্পদ বা খনিজ পদার্থ নিশ্চিত হওয়ার জন্য এক ধরনের কূপ খনন করি, পাশাপাশি প্রোডাকশনের জন্য, সেটা তেল, গ্যাস বা পানীয় হতে পারে। তো এই উদ্দেশ্যগুলো সামনে রেখে মূলত কূপ খনন করা হয়। 3.5 অনুচ্ছেদে আছে কূপ খনন পদ্ধতি। আমরা যদি কূপ খনন করতে চাই তাহলে কোন পদ্ধতি অবলম্বন করে আমরা কূপ খনন করব। তো এখানে প্রধান দুটি পদ্ধতির কথা বলা আছে, ক্যাবল টুল পদ্ধতি এবং রোটারি ড্রিলিং পদ্ধতি। এই দুটি পদ্ধতির মধ্যে প্রথম যে পদ্ধতিটি বা ক্যাবল টুল পদ্ধতির কথা আমরা বলতেছি, এটি খুব পুরনো একটি পদ্ধতি এবং এটি বলা যায় এখন খুব কম পরিমাণে ব্যবহার করা হয়। এখন সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় রোটারি ড্রিলিং পদ্ধতি, এবং এই পদ্ধতি ব্যবহার করে বর্তমান গোটা বিশ্বে তেল বা গ্যাস বা অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান এবং পাশাপাশি তেল গ্যাস উত্তোলনের জন্য ব্যবহার করা আসছে। আমরা এখন দেখব ক্যাবল টুল পদ্ধতিটা কিভাবে কাজ করে। কূপ খননের ক্ষেত্রে প্রথম পদ্ধতি হচ্ছে ক্যাবল টুল পদ্ধতি, যেটা আমি একটু আগে বললাম। 1856 সালে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাবল টুল পদ্ধতির মাধ্যমে 65 ফুট গভীরতা পর্যন্ত ড্রিলিং করা হয়। মাত্র 65 ফিট গভীরতা পর্যন্ত সর্বপ্রথম 1856 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতি ব্যবহার করে কূপ খনন করা হয়। এরপরে বলছে এই পদ্ধতিতে ড্রিলিং টুল একটি ক্যাবলের মাধ্যমে রকার বিম থেকে ঝুলিয়ে দেওয়া হয়। সাম্যগতিতে ড্রিলিং বিট উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, ফলে বিটের মাধ্যমে নিচে গর্ত তৈরি হয়। পর্যায়ক্রমে ড্রিলিং স্প্রিং উপরে তোলা হয় এবং একটি সিলিন্ড্রিক্যাল টুল ও বেইলারের মাধ্যমে সঞ্চিত তরল ও শিলার চূর্ণ বিচ্ছিন্ন অংশ অপসারণ করা হয়। অর্থাৎ এই পদ্ধতিটা কিছুটা তোমরা যখন বড় বড় বিল্ডিং করে তোমরা যদি দেখে থাকো, বিল্ডিং করার পূর্বে পাইলিং করা হয়। তো সেই পাইলিংটা মূলত এই ক্যাবল টুল পদ্ধতিতেই করা হয়। ওখানে যে ফাংশন সেটাই আমরা মূলত বলতেছি ক্যাবল টুল। অর্থাৎ ক্যাবল বা রশির সাহায্যে একটা ভারী বস্তু উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে উপর থেকে নিচে চাপ প্রয়োগ করে খনন করা হয়। ড্রিলিং পদ্ধতি পছন্দের জন্য প্রধান ফ্যাক্টর হলো আর্থিক ব্যয়। সাধারণত কম গভীরতার ড্রিলিং এর জন্য ক্যাবল টুল পদ্ধতি ব্যবহার করা হয়। ক্যাবল টুল পদ্ধতিতে ড্রিলিং করা কম ব্যয় সাপেক্ষ। আমি আগেই বলে রাখছি যে কূপ খনন করার জন্য কোটি কোটি টাকা লাগে। তো আমার যদি অল্প গভীরতায় কূপ খননের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই ক্যাবল টুল পদ্ধতি ব্যবহার করতে পারি, তাহলে খরচ অনেকটা কম লাগবে। ক্যাবল টুল পদ্ধতির জন্য প্রধান অসুবিধা হলো ড্রিলিং এর হার এবং গভীরতার সীমাবদ্ধতা। তো এই পদ্ধতির সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা বর্তমানে, যে অধিক গভীরতায় যদি আমরা কূপ খনন করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যাবল টুল পদ্ধতি ব্যবহার করে কূপ খনন করতে পারবো না। তো যার কারণে
বর্তমানে এই পদ্ধতিটি খুব কমই ব্যবহার করা হয়। শুধুমাত্র স্বল্প গভীরতায় কূপ খননের জন্য ডাবল ডুল পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে। তো আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কূপ খননের জন্য যে পদ্ধতি সেটা হলো রোটারি ড্রিলিং পদ্ধতি। যদিও এর আরো অনেকগুলো ভাগ আছে রোটারি ড্রিলিং এর মধ্যে, সেগুলো তোমরা পরবর্তীতে বিস্তারিত জানবা। এখানে মূলত রোটারি ড্রিলিং মেইন যে কথাবার্তাগুলো সেগুলো আমরা জানবো। রোটারি ড্রিলিং পদ্ধতি যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এখন। এটার ফাংশনটা কি, কিভাবে কাজ করে, এখন আমরা একটু জানবো এটার বিষয়ে। রোটারি ড্রিলিং এর পদ্ধতিতে প্রথমে বলা আছে, দেখো রোটারি ড্রিলিং পদ্ধতিতে একটি ঘূর্ণায়মান পুলির সাথে লাগানো থাকে একটি পাইপ, যার বাহ্যিক 4 কোণ অথবা 6 কোণা হয়। উক্ত 4 কোণা বা 6 কোণা লম্বা দ্বন্দ্বকে কেলি বলা হয়। আমরা রোটারি ড্রিলিং এর যে বা রিগের যে অংশগুলো পড়ছিলাম সেখানে কেলির কথাটা ছিল। কেলি সহ পুরো পাইপকে ড্রিল স্প্রিং বলা হয়। পুলিটি কেলিকে সহজে এবং পুরোপুরি ঘুরতে সাহায্য করে। কেলির শেষ প্রান্তে 10 মিটার করে জোড়া দিয়ে দীর্ঘ একটি পাইপ লাগানো থাকে। পাইপের শেষ প্রান্তে ড্রিল বিট লাগানো থাকে। ড্রিল বিট সহ ড্রিল স্প্রিংকে রোটার দিয়ে ঘোরানো হয়, যাকে বলা হয় রোটারি টেবিল। এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলে আসছে। আমি আগে বলে রাখি যে রোটারি মানে কি, ঘূর্ণন পদ্ধতিতে যে কূপ খননের কাজ হয় সেটি মূলত রোটারি ড্রিলিং পদ্ধতি। সেখানে একটি টাওয়ার থাকে। আমি যদি বলি যে তোমরা মোবাইলের যে টাওয়ার তোমরা বাড়ির আশেপাশে দেখে থাকো, ঠিক সেই রকম একটি টাওয়ারের উপর থেকে পুলির মাধ্যমে, পুলি থাকে উপরে, সেখান থেকে রশি বা তারের মাধ্যমে উপর থেকে এই কেলি সহ যে ড্রিল স্ট্রিং বা ড্রিল পাইপ গুলো থাকে ঝুলানো থাকে, এবং ড্রিল পাইপের নিচে সাধারণত ড্রিল বিট থাকে। যখন পাইপটা ওই রোটারের মাধ্যমে ঘোরানো হয়, এভাবে যখন ঘোরে তখন ড্রিল বিট যে নিচে আছে সেই ড্রিল বিট কি করে আস্তে আস্তে নিচে কাটতে থাকে এবং অগ্রসর হয় নিচের দিকে। রোটারকে ঘোরানোর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর ব্যবহার করা হয়। আমরা যে পুরো ড্রিল স্ট্রিংটাকে অর্থাৎ ড্রিল পাইপ সহ সমস্ত বিষয়টাকে যে ঘোরাবো, এটার জন্য মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর ব্যবহার করা হয়। পাইপ যখন ঘোরানো হয় তখন ড্রিল স্ট্রিং এর নিচের দিকে শেষে লাগানো ড্রিল বিট পাথরের মধ্যে ঘুরে ঘুরে গর্ত করে চলে। কি ধরনের পাথর কাটতে হবে তার উপর নির্ভর করে ড্রিল বিটের দৃঢ়তা ও গঠন। কূপের আকারের উপর নির্ভর করে বিটের আকার। শক্ত পাথর কাটতে হলে হীরক খচিত ডায়মন্ড বিট ব্যবহার করা হয়। তাহলে যখন রোটার দিয়ে ড্রিল স্ট্রিংটাকে ঘোরানো হবে, নিচে তো ড্রিল বিট লাগানো থাকে, সেই ড্রিল বিট কি করে আস্তে আস্তে কাটতে কাটতে নিচের দিকে অগ্রসর হয়। এখন আমরা যে কূপ খনন করব, এখানে একটা কথা আছে, কোন ফরমেশন, একটা কথা আছে। ফরমেশন অর্থাৎ কোন ধরনের শিলা স্তরের মধ্যে আমরা গর্তটা করব, সেটার উপর নির্ভর করে মূলত আমরা ড্রিল বিটটা নির্বাচন করি, অর্থাৎ যেটা দিয়ে কাটবো। এখন যদি শিলা স্তর খুব বেশি শক্ত হয় বা খুব হার্ড অ্যান্ড কমপ্যাক্ট হয়, তখন সাধারণত নর্মাল ড্রিল বিট দিয়ে খনন করা যায় না। সেক্ষেত্রে ডায়মন্ড ড্রিল বিট ইউজ করা হয়, যেটা একটু ব্যয়বহুল, তবে শক্ত ফরমেশনে
কূপ খনন করার কাজে সেটার কোনো বিকল্প নেই। তাহলে শিলা স্তরের ভিন্নতার উপর ভিত্তি করে আমরা ড্রিল বিটটা নির্বাচন করব। আবার ড্রিল বিটেরও সাইজ আছে। কিরকম? আমরা কূপের ব্যাস কিরকম চাই? সাধারণত যখন কূপ খনন করা হয় উপরের দিকের ব্যাসটা একটু বেশি হয়, আস্তে আস্তে নিচের দিকে কমতে থাকে। তো প্রথম দিকে উপরের দিকে ব্যাস যদি আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে 32 ইঞ্চি ব্যাসের আমি কূপ খনন করব, তাহলে আমার ড্রিল বিটটা নির্বাচন করতে হবে 32 ইঞ্চি। তো প্রথম দিকে যখন 32 ইঞ্চি ড্রিল বিট দিয়ে আমি কূপ খনন করব, কিছু দূর খনন করার পর সাধারণত আমরা ক্যাসিং করি, আমি এটা পরে বলবো। তো ক্যাসিং করার পর আবার যখন খনন করব, তখন 32 ইঞ্চি যে প্রথম ব্যাস ছিল সেটা কমাই নিতে হবে। সেখানে 28 বা 26 ইঞ্চি বা 28 ইঞ্চি এক্সাম্পল হিসেবে আমি বলতেছি, এরকম ব্যাসের ড্রিল বিট নির্বাচন করতে হবে। তো আমার মেইন মেসেজ এখানে যে শিলা স্তরের ভিন্নতার উপর ভিত্তি করে বিটের ধরন নির্বাচন করব, আবার কূপের ব্যাসের উপর ভিত্তি করে ড্রিল বিটের সাইজ নির্বাচন করব। অর্থাৎ কূপের ব্যাস যদি আমার বেশি লাগে তাহলে ড্রিল বিটের সাইজ হবে সেই অনুপাতে। আবার যখন আমি কূপের ব্যাস কম রাখবো, যেমন আমরা সাধারণত একেবারেই লাস্ট স্টেজে এসে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 4 ইঞ্চি এই ধরনের কূপের ব্যাস আমরা নির্ধারণ করি। তো সেক্ষেত্রে কি করতে হবে? ড্রিল বিটের সাইজটাও হবে ওই 4 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজে। এরপরে আছে সমগ্র ড্রিলিং মেশিন কপিকল সহ একটি বিশাল কাঠামো, ইস্পাতের উঁচু খাঁচার মতো দেখতে, মাস্তুল বা টাওয়ার থেকে ঝুলতে থাকে। এই মাস্তুল বা টাওয়ারকে ডেরিক বলা হয়। এই ডেরিক সাধারণত 35 থেকে 50 মিটার উঁচু হয়, যা 50 থেকে 500 টন বা তার চেয়েও বেশি ওজন ধরে রাখতে সক্ষম। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে এই ড্রিলিং রিগ তো বিশাল একটা কাঠামো, সেটা দেখতে অনেকটাই মোবাইল টাওয়ারের মতো এবং এর উচ্চতা 35 থেকে 50 মিটার, অর্থাৎ মোবাইল টাওয়ারের চেয়েও বেশি উঁচু হতে পারে। সেটাকে আমরা মাইনিং এর ভাষায় বলি ডেরিক। এবং এই ডেরিক বা ড্রিলিং টাওয়ার যেটা, সেটা 50 থেকে 500 টন পর্যন্ত ওজন ধরে রাখতে সক্ষম। যখন ড্রিলিং চলে তখন এক জাতীয় ঘন তরল পদার্থ হোস পাইপের দ্বারা ড্রিলিং স্প্রিং এর মধ্য দিয়ে পাম্প করে নিচে পাঠানো হয়, যাতে করে ড্রিল বিট ঠান্ডা থাকে। অর্থাৎ আমরা যখন ড্রিলিং কার্যক্রম শুরু করব, ড্রিল বিট যখন ঘুরতে ঘুরতে কাটতেছে, তো অনবরত যেহেতু ঘুরে ঘুরে কাটতেছে, সেক্ষেত্রে ড্রিল বিট সাধারণত গরম হয়, প্রচন্ড গরম হয়। তো সেটাকে ঠান্ডা করার জন্য উপর থেকে এক ধরনের ঘন তরল পদার্থ পাইপের ভিতর দিয়ে নিচে পাঠানো হয়, যেগুলো ড্রিল বিটে নজেল থাকে, নজেল থেকে বের হয়, নজেল দিয়ে সামনে বের হয়। তো তখন ড্রিল বিটটা ঠান্ডা হয়, পাশাপাশি পিচ্ছিল হয় এবং সেই ঘন তরল পদার্থের কারণে ওই ফরমেশনটা বা শিলা স্তরটাও একটু নরম হয়, যার কারণে কাটতে খুব সুবিধা হয় বা ইজি হয়। ড্রিল বিট থেকে ড্রিলিং ফ্লুইড ঠিক ফোয়ারার মতো বেরিয়ে আসে ও ত্রিকোণাকার চাকাগুলোকে ঘোরায় ও কাটা মাটি ও পাথরগুলোকে বহন করে পাইপের গর্তের মধ্যকার গলায় দিয়ে উপরে বেরিয়ে আসে। আবার যে ড্রিলিং ফ্লুইডটা
আমরা পাঠালাম উপর থেকে, সেটা কি করে, ওই যে ড্রিল বিট যে বস্তুগুলোকে কাটলো বা যে শিলাস্তরটাকে কাটলো, সেই কাটিংকৃত পদার্থ, বস্তু বা শিলা ওই ড্রিলিং ফ্লুইডের সঙ্গে আবার পাইপের যে চারপাশের যে বলাই বা ফাঁকা জায়গা আছে সেটা দিয়ে উপরে উঠে আসে। ফিরে আসার পর কাটা পাথরের টুকরাগুলো এক ধরনের যান্ত্রিক ছাঁকুনির সাহায্যে মাঠ থেকে আলাদা করা হয়। অর্থাৎ মাঠ বলতে যে ড্রিলিং ফ্লুইডটি আমরা নিচে পাঠিয়েছি সেটাকে বলতেছি। বেরিয়ে আসা পাথর টুকরাগুলো সংগ্রহ করে ভূতত্ত্ববিদরা লিথোলক তৈরি করেন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, লিথোলক তৈরি করেন, অর্থাৎ যে পাথরের টুকরাগুলো ড্রিলিং ফ্লুইডের সঙ্গে উপরে উঠে আসলো, সেগুলোকে কি করতে হয়, একটা ছাঁকুনির সাহায্যে ড্রিলিং ফ্লুইড থেকে আলাদা করা হয়। অর্থাৎ পাথরের টুকরাগুলো একদিকে থাকবে আর তরল পদার্থটা আরেক দিকে যাবে এবং সেটা আবার ব্যবহার করা হবে। তো সেই পাথরের টুকরাগুলো যেগুলো উপরে উঠে আসলো, ভূতত্ত্ববিদরা কি করেন, ওই পাথরের টুকরাগুলো গভীরতা অনুযায়ী একটা নির্দিষ্ট ইন্টারভেলে স্যাম্পল নিয়ে নিয়ে সাজায় রাখেন এবং সেটা পরবর্তীতে দেখে আমরা নিশ্চিত হই যে কত গভীরতায় কোন ধরনের শিলাস্তর আছে বা সেই শিলাস্তরের মধ্যে অন্য কোনো উপাদান আছে কিনা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত হই। সেই সাজানো বিষয়টাকে আমরা বলতেছি লিথোলক। অর্থাৎ গভীরতা অনুযায়ী যে স্যাম্পলগুলো আসলো উপরে বা শিলার খণ্ডগুলো আসলো, সেগুলোকে ভূপৃষ্ঠে সাজানো হয় গভীরতা অনুযায়ী, সেটাই মূলত একটি লিথোলক। পানি, তেল, গ্যাসের সংস্পর্শে ড্রিল বিটটি এলেই উচ্চ চাপে উপরের দিকে বেরিয়ে আসতে চেষ্টা করে, কিন্তু উপরের ভারী মাডের আবরণ এদের বের হতে দেয় না। তেল বা গ্যাস বেরিয়ে আসার প্রবল বেগজনিত বিপদ কমাবার জন্য প্রতিটি কূপের উপরে একটি যন্ত্র থাকে। এই যন্ত্র বিপদের সময় ব্যবহৃত হয় প্রতিরোধক হিসেবে, যাকে ব্লো আউট প্রিভেন্টর বলে। এইভাবে যে কোনো কূপ খনন পদ্ধতি ধারাবাহিকভাবে চলতে থাকে কাঙ্ক্ষিত তেল বা গ্যাস না পাওয়া পর্যন্ত। তো আমরা যে ড্রিলিং ফ্লুইডটির কথা বলতেছি, যে সেটি কি করতেছে, ড্রিল বিটকে ঠান্ডা করতেছে, পিসিল করতেছে, পাশাপাশি যে শিলা খণ্ডগুলোকে কাটলো সেগুলোকে উপরে উঠে নিয়ে আসার জন্য কাজ করতেছে। পাশাপাশি এখানে বলল আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, যে ধরো 2000 মিটার নিচে কাটতেছে, তো ভূপৃষ্ঠ থেকে 2000 মিটার নিচে যখন কাটবে সেখানকার প্রেশার কিন্তু অনেক বেশি। তো স্বাভাবিকভাবে নিচ থেকে প্রেশারটা উপর দিকে চাপ দেবে। তো সেই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই ড্রিলিং ফ্লুইড বা মাডটা অগ্রণী ভূমিকা পালন করে। অর্থাৎ ড্রিলিং ফ্লুইড বা মাডের ঘনত্বটা নিচের যে প্রেশার সেটার উপর ভিত্তি করে দেয়া হয়। প্রেশার যখন বেশি নিচে চাপ দেয় তখন হলো ফ্লুইডের ঘনত্বটা বাড়াই দেওয়া হয় এবং উপর থেকে চাপ দেওয়া হয় মেশিনের সাহায্যে। তো যখন তেল গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকে যেসব স্তরে, সেখানে যখন ড্রিল বিট কাটতে থাকে, ঠিক সেই মুহূর্তে ওই ফরমেশনে বা ওই শিলা স্তরে যদি তেল বা গ্যাস থাকে তাহলে চাপটা আরো অনেক গুণ বেড়ে যায়। কারণ তেল বা গ্যাস যে জায়গায় থাকে সেখানে প্রেশারটা সাধারণত অনেক বেশি থাকে। তো হঠাৎ করে যখন ওই ফরমেশনে ড্রিল বিট কাটতে থাকবে, তেল গ্যাসের যে চাপটা সেটা সজোরে উপরের দিকে ধাক্কা মারবে। তো এই প্রেশারটা নিয়ন্ত্রণ করার জন্য
কূপের ঠিক উপরে ভূপৃষ্ঠে একটি যন্ত্রাংশ বসানো হয়, যেটাকে বিওপি, ব্লো আউট প্রিভেন্টর বলা হয়। খুবই শক্তিশালী একটি ইউনিট ড্রিলিং রিগ সিস্টেমের, যেটি ওই অতিরিক্ত যে প্রেশার বা চাপটা আসবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং সেটি না হলে বা সেটি যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অর্থাৎ ড্রিলিং রিগটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যার কারণে এই প্রেশারটা নিয়ন্ত্রণ করার জন্য একটা ড্রিলিং ফ্লুইড যেমন ভূমিকা রাখে, পাশাপাশি বিওপি বা ব্লো আউট প্রিভেন্টর যেটাকে বলতেছি, সেটিও এই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে। তো এই হলো মূলত রোটারি ড্রিলিং পদ্ধতির ফাংশন বা কিভাবে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট একটি পদ্ধতি। আমি বারবার বলতেছি যে এটি গোটা বিশ্ব জুড়ে এখন ব্যবহার করতেছে এই পদ্ধতি। সেটা স্থলভাগেও হতে পারে, আবার জলভাগেও হতে পারে। ঠিক দুই জায়গাতেই কূপ খননের কাজে এখন রোটারি ড্রিলিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি মূলত আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম রোটারি ড্রিলিং নিয়ে, ঠিক রোটারি ড্রিলিং সিস্টেমের যে ড্রিলিং রিগের কথা আমরা বলতেছি সেটি হলো এটি। এখানে আমরা ড্রিলিং রিগ সম্বন্ধে আগের দিন পড়ালেখা করেছি। সেখানে বিভিন্ন ইউনিট ছিল, যেটা আমি একটা যদি বলে এক্সাম্পল হিসেবে ক্রাউন ব্লক, এই যে একেবারে উপরের অংশটা ক্রাউন ব্লক কথা বলা হয়েছিল। তারপরে এখানে ছিল ড্রিল পাইপ ছিল অনেকগুলো, কেলি ছিল, তারপরে এই যে ট্রাভেলিং ব্লক ছিল, ড্রিলিং লাইন, ফার্স্ট লাইন, এন্ড লাইন, আমরা সবগুলোই মোটামুটি নামগুলো পড়ে আসছি। তো ঠিক এটি একটি রোটারি ড্রিলিং রিগ। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে BAPEX, বাপেক্স, অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি, সেটাকে আমরা বলি বাপেক্স। এই বাপেক্স এই রিগটি অত্যাধুনিক একটি রিগ এখন বাংলাদেশে আছে, এটাতে কাজ চলতেছে। এই ডিপার্টমেন্টেরই কিছু ছাত্র এই সাইটটি ভিজিট করেছিল। পাবনার মোবারকপুর নামক একটি জায়গায় তেল গ্যাস অনুসন্ধানের জন্য কূপ খনন চলতেছিল। তোমরা দেখে থাকবা যে এখানে তোমাদের কলেজের ড্রেসে এখানে তোমাদের বড় ভাই বাবুরা সেই সাইটটি ভিজিট করার তাদের সৌভাগ্য হয়েছিল। তো ঠিক রোটারি ড্রিলিং সিস্টেমটা এইরকমই থাকবে, এতগুলো অ্যারেঞ্জমেন্ট থাকবে। যদিও এই ছবিটা দিয়ে সব ইউনিটগুলোকে ফোকাস করা যায়নি, তবে মেইন ইউনিটটি এখানে দেখানো যাচ্ছে। তো এটি হলো মূলত রোটারি ড্রিলিং সিস্টেম। কিভাবে রোটারি ড্রিলিং সিস্টেমে আমরা কূপ খনন করব তার সংক্ষিপ্ত কথাবার্তা। তোমরা অনলাইনে বা ইউটিউবে সার্চ করলে ছোট ছোট ভিডিও ক্লিপ বা অ্যানিমেশন পাবা, কিভাবে রোটারি ড্রিলিং এর সাহায্যে কূপ খনন করা হয়। সেটা তেল গ্যাস অনুসন্ধান বা উত্তোলন হতে পারে। তোমরা একটু সার্চ করলেই আমার মনে হয় বিষয়টা আরো ক্লিয়ার হবে তোমাদের জন্য। তো এরপরে আমি একটু বলে রাখি যে কূপ খনন কয়েকটি পর্যায়ে হয় সাধারণত। কারণ এই কূপগুলো সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে তেল গ্যাস অনুসন্ধান বা উত্তোলনের জন্য 3000 থেকে 4000 মিটার বা অনেক সময় তার বেশিও গভীরতায় কূপ খনন করতে হয়। তো 3000 বা 4000 বা তার বেশি গভীরতায় কূপ খনন যখন করব, তখন একবারই এত গভীরতায় কূপ খনন করা সম্ভব হয় না। তখন কি করতে হয়? ধাপে ধাপে কূপ খনন করতে হয়। সেই কথাবার্তাগুলো এখানে আছে।
যে আমরা কিভাবে ধাপে ধাপে কূপ খনন করব। কূপ খনন বেশ কয়েকটি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিটি পর্যায়ে বিভিন্ন ধরনের ক্যাসিং স্প্রিং স্থাপনের মাধ্যমে সম্পন্ন হয়। যখন একটি পর্যায় শেষ হয় তখন আরেকটি ক্যাসিং স্থাপন করা হয়। এখানে একটা কথা বলা আছে, ক্যাসিং স্প্রিং বা ক্যাসিং খুব ইম্পর্টেন্ট একটি ইউনিট। কূপ খনন করার পর ধরো যে 100 মিটার আমরা কূপ খনন করছি, ঠিক 100 মিটার কূপ খনন করার পর আরো যদি গভীরতায় কূপ খনন করতে চাই তখন কি হবে, কূপের চারপাশের যে দেয়াল আছে সেখান থেকে কিন্তু ভেঙে ভেঙে কূপে পড়তে পারে। 100 মিটার তো কম গভীরতা না। তো সেক্ষেত্রে করা হয় কি, সেই সমস্যাগুলো প্রতিরোধ করার জন্য আমরা একটি নির্দিষ্ট গভীরতায় কূপ খনন করার পর এক ধরনের দৃঢ় পাইপ বা সলিড পাইপ কূপে বসায় নেই আগে, যেটাকে আমরা বলতেছি ক্যাসিং। তোমরা যদি ডিপ টিউবওয়েলের বোরিং করা দেখে থাকো, ডিপ টিউবওয়েলে তো সাধারণত অধিক ব্যাসের পাইপ বসানো হয়, ঠিক ওই ধরনের স্টিলের শক্তিশালী পাইপ সাধারণত বসানো হয় নির্দিষ্ট গভীরতা পর্যন্ত কূপ খনন করার পর। তো সেই পাইপটাকেই আমরা মূলত বলতেছি ক্যাসিং। তো ক্যাসিং যখন বসানো হয় তখন একটি পর্যায় শেষ হয়ে যায়। ক্যাসিং বসানো হয়ে গেলে ফরমেশন এবং ক্যাসিং এর মাঝে যে ফাঁকা জায়গা থাকে তা সিমেন্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ফরমেশনের দৃঢ়তা বৃদ্ধি পায়। তো ক্যাসিং বসানোর পর কি করতে হয়, ক্যাসিং এবং ফরমেশনের মাঝখানে যে ফাঁকা জায়গা, ফরমেশন বলতে শিলা স্তর সমূহের কথা বলতেছি আমি, সেই ফাঁকা জায়গাটি খুব উন্নত মানের সিমেন্ট দিয়ে সাধারণত ভরাট করে দেওয়া হয়, যার কারণে খুব শক্তিশালী হয়ে জমাট বাঁধে। সিমেন্ট দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করতে হয়। সিমেন্ট জমাট বাঁধার পর পুনরায় গর্ত করার জন্য বিট নির্বাচন করা হয়। যে ক্যাসিং এর মধ্য দিয়ে প্রবেশ করবে বিট তার চেয়ে ছোট হবে। ধরো আমরা 100 মিটার ক্যাসিং করলাম, 100 মিটার ক্যাসিং করার পর আবার যখন খনন করতে যাব তখন 100 মিটারের জন্য যে বিট ছিল আগে তার চেয়ে কম ব্যাসের বিট আমাকে নির্বাচন করতে হবে পরের ধাপে যাওয়ার জন্য। তো এইভাবে সাধারণত ক্যাসিং এর নিচে কিছু সিমেন্ট জমাট বাঁধে, যা ড্রিল করে অপসারণ করা হয়। এইভাবে কূপ খনন কয়েকটি পর্যায়ে সমাপ্ত করা হয়। কূপ খনন চলাকালে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন ফরমেশন ফ্লুইডের প্রবাহ, গর্তের বিস্তৃতি, ইকুইপমেন্ট ফেইলিওর ইত্যাদি। কূপ খনন আমি একটু আগে তোমাদের যেটা দেখাইলাম যে পাবনার মোবারকপুরের একটি সাইটে আমরা ছাত্রদের দেখানোর সুযোগ করেছিলাম, সেটি মূলত শেষ পর্যন্ত সাকসেসফুলি শেষ করতে পারিনি। ওই কূপটি শেষ পর্যন্ত টার্গেট যে গভীরতা বা ডেপথ সেই পর্যন্ত যেতে পারেনি। সেখানে এই ধরনের ইকুইপমেন্ট ফেইলিওর, এই যে একটা কথা আছে, সাধারণত ড্রিল পাইপ ভেঙে যাওয়ার কারণে পুরো গভীরতা পর্যন্ত সাধারণত খনন করা সম্ভব হয়নি। তো এই ধরনের ঘটনা ঘটে খনন করতে গিয়ে। এছাড়া ড্রিলিং চলাকালে নির্দিষ্ট সময় পর পর ডিরেকশনাল সার্ভে করা হয়। এই সার্ভে সাধারণত 100 মিটার পর পর করা হয়। এই সার্ভে করার জন্য তার মাধ্যমে একটি যন্ত্র কূপের নিচে প্রবেশ করানো হয়, যাকে ডিরেকশনাল সার্ভে টুলস বলা হয়। আমরা যদি 3000 মিটার পর্যন্ত কূপ খনন করি, তো এটি 3000 বা 3 কিলোমিটার গভীরতা কিন্তু অনেক বেশি। তো এই 3000 মিটার যখন আমি ভার্টিক্যাল একটা কূপ খনন করব, সেক্ষেত্রে গর্তটা ভার্টিক্যাল হচ্ছে কিনা বা সেখান থেকে বিচ্যুতি হচ্ছে কিনা সেটা প্রতিনিয়ত পরীক্ষা করা হয়। সেটাকে সাধারণত বলা হয় ডিরেকশনাল সার্ভে
এক ধরনের যন্ত্র তারের মাধ্যমে নিচে নামানো হয়। সেই কূপ যদি কোনো দিকে একটু বাঁকা থাকে, সেই ডিরেকশনাল সার্ভে মাধ্যমে আমরা সেটি জানতে পারবো, বা ডিরেকশনাল সার্ভের মাধ্যমেই আমরা মূলত কূপটি একেবারে ভার্টিক্যাল ভাবে তৈরি করি। তো এই হলো মূলত কূপ খননের যে ধাপ বা পর্যায়, কয়েকটি ধাপে বা কিভাবে আমরা ধাপে ধাপে কূপটা খনন করব সেটির কথাবার্তা। তো এই টপিকটি দিয়েই মূলত আমি কূপ খনন রিগ যে অধ্যায়, তৃতীয় অধ্যায় আমি শেষ করব। আমি জানি না তোমরা এই কূপ খনন রিগ অধ্যায়ে আমি যে টপিকগুলো আলোচনা গত দিন বা আজকে করলাম, তোমরা কতটুকু বুঝতে পারছো। তেল গ্যাস অনুসন্ধান বা অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান এবং তেল গ্যাস উত্তোলনের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় অনুসন্ধান বা উত্তোলন করব তেল গ্যাস, সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করছি। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, তারপরও বলি, যদি আমি যে বিষয়গুলো আলোচনা করলাম কোনো জায়গায় কোনো কনফিউশন হয়, তোমরা আমাকে জানাবা। এমএমএসটি ফার্স্ট সেমিস্টার বিপিআই যে গ্রুপটি আছে, মেসেঞ্জার গ্রুপটি, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি চেষ্টা করব সেই অংশটা আরো ভালো করে বোঝানোর জন্য। আমি 3 অধ্যায়ের সফট কপি তোমাদের দিয়ে রাখছি গ্রুপে। তোমরা যেহেতু প্রতিষ্ঠানে নেই, যে যেখানেই আসো তোমরা ওই সফট কপিটি প্রিন্ট করে নিলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা সহজে পড়তে পারবা। তো সেক্ষেত্রে কোথায় সমস্যা সেটিও তোমরা আইডেন্টিফাই করতে পারবা। তো এই 3 অধ্যায়ে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম আরেকটু তোমাদের স্মরণ করাই দেই। আমরা প্রথমে কূপ কি সেটা জানছি, তারপরে কূপ খনন রিগ কাকে বলে বা কত ধরনের রিগ আছে, তারপরে আমরা এটিও জেনেছি যে স্থল ভাগেও যেমন কূপ খনন করা যায়, পাশাপাশি সমুদ্রে বা জলভাগেও অনুসন্ধান বা উত্তোলনের জন্য কূপ খনন করা যায়, সেটির জন্য আলাদা ধরনের ড্রিলিং রিগ থাকে। তারপরে আমরা জেনেছি কূপ খননটা কাকে বলে, কূপ খননের পদ্ধতি, আমরা 2টি পদ্ধতির কথা বলেছি, কেবল টুল এবং রোটারি ড্রিলিং। রোটারি কেবল টুল সম্বন্ধে জেনেছি, রোটারি ড্রিলিং এর বিস্তারিত আমরা পড়ালেখা জেনেছি, এবং রোটারি ড্রিলিং পদ্ধতি কিভাবে ধাপে ধাপে সম্পন্ন হয় সেটিও আমরা জেনেছি। কূপ খননের উদ্দেশ্য কি, কোন কোন উদ্দেশ্য সামনে রেখে আমরা কূপ খনন করব সেটিও জেনেছি। এই টপিকগুলো মূলত কূপ খনন রিগ বা তৃতীয় অধ্যায় ছিল। আমি তোমাদের আজকে এই লেকচারের মাধ্যমে তৃতীয় অধ্যায় শেষ করলাম। তোমাদের কোনো রেসপন্স আমি পাচ্ছি না, তোমরা আসলে বুঝতেছো কিনা তোমরা কমেন্ট করো না। অন্ততকে বোঝার চেষ্টা করো, যদি বোঝার চেষ্টা করো তাহলে কোথায় সমস্যা তোমরা কিন্তু সেটা আইডেন্টিফাই করতে পারবা। একেবারেই যদি বোঝার চেষ্টা না করো তাহলে তো সমস্যা কোথায় সেটা তুমি চিহ্নিত করতে পারবা না। যেহেতু তোমরা জেনারেল লাইন থেকে আসছো, এটা একেবারেই টেকনিক্যাল প্রতিষ্ঠান বা টেকনিক্যাল টেকনোলজি, সেখানে আবার মাইনিং বা পেট্রোলিয়াম আমরা যে পড়ালেখাগুলো করতেছি একটু ব্যতিক্রম ধর্মী, সাধারণ চিন্তায় আসলে মাথায় ঢুকবে না।
একটু ডিপলি চিন্তা করতে হবে। যদি তোমরা মাথার মধ্যে একটু নিতে পারো তখন মজা লাগবে, যে কিভাবে এই রোটারি ড্রিলিং সিস্টেমটাই যদি বলি যে কিভাবে কাজ করে। আমি শেষ করার আগে আরেকটু এক্সাম্পল দেব, যে আমরা যে রোটারি ড্রিলিং সিস্টেমের কথা বললাম, কূপ খনন করার কথা বললাম, ঠিক যদি তুমি চিন্তা করো তোমার বাড়িতে যে টিউবওয়েল আছে, টিউবওয়েলটা কীভাবে বসানো হয় বা টিউবওয়েল থেকে কীভাবে পানিটা আসে, ঠিক একই সিস্টেম তেল বা গ্যাসের ক্ষেত্রেও করা হয়। পানির ক্ষেত্রে কি করা হয়, স্বল্প গভীরতা হলে ম্যানুয়ালি মানুষ দিয়েই বোরিং করা হয়। বোরিং করে সলিড পাইপ উপরে থাকে এবং নিচে ফিল্টার লাগানো থাকে। সেই ফিল্টারটা আমরা কোথায় বসাই, যে স্তরে পানির পর্যাপ্ততা থাকে, অ্যাভেলেবিলিটি থাকে এবং ভালো বা ফ্রেশ পানি থাকে, সেখানে আমরা ফিল্টার বসাই দিই। দিয়ে কি করি, পরবর্তীতে গ্রাউটিং বা ওই বালু দিয়ে গর্তটার পাশগুলো ভরাট করে দিই। দিয়ে কাজ শেষ করার পর টিউবওয়েলে চাপ দিলে সাধারণত পানি উঠে আসে। তো ঠিক একইভাবে তেল বা গ্যাসের জন্য আমরা ওইভাবেই অধিক গভীরতায় কূপ খনন করি। যে স্তরে তেল বা গ্যাস থাকে সেখানে ফিল্টার বসানো হয়। বসাই দিলে তেল বা গ্যাসটা সাধারণত উপরে উঠে আসে। তো পানির জন্য স্বল্প গভীরতায় সাধারণত কূপ খনন করা হয়, আর তেল বা গ্যাসের জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে 3000 মিটার অতিক্রম করতে হয় বা 3 কিলোমিটার অতিক্রম করতে হয়। তো তোমরা যদি টিউবওয়েলের কথা চিন্তা করো, যে ফাংশনে বোরিংটা করা হয় বা পানিটা উঠে আসে, ঠিক একই ঘটনা ঘটে রোটারি ড্রিলিং সিস্টেমে। কূপ খনন করার পর আমরা পাইপ বসাই দেই, নিচে ফিল্টার দেই, তারপরে তেল বা গ্যাসটা উপরে উঠে আসে। তো এই হলো অবস্থা তোমাদের কূপ খনন রিগ সম্বন্ধে। আমি আবারও বলতেছি যে আমি যে সাবজেক্টটি পড়াচ্ছি, এলিমেন্টস অফ পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, এটির বই কিন্তু তোমরা বাজারে পাবা না। তোমাদেরকে এর জন্য আমি যে সফট কপিগুলো দিচ্ছি সেগুলো সংগ্রহ করে তোমাদের প্রিন্ট করে নিতে হবে, তাহলে তোমরা পড়তে পারবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদেরকে যথাসময়ে পাবো সেই আশা রেখে, এবং তোমরা তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাকে জানাবা, সেই কামনা করে আমি আজকের লেকচার শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।